এই জুলাই হ্যাঁ। আন্দোলন সম্পর্কে, যেহেতু আপনি একদম খুব সক্রিয় হয়ে মাঠে ছিলেন, একদম আহত হয়েছেন। মাঠে ছিলাম। হ্যাঁ, কিন্তু এই মানে বিএনপি দাবি করে যে এই জুলাই আন্দোলনে ওদের অনেক ভূমিকা ছিল। আসলে কি বিএনপির কর্মীরা মাঠে নামছিল, নাকি ওই যে দৌড়ের আগে মায়ের পিছে এরকম একটা? কারণ মির্জা ফখরুল নিজেই বলেছে যে এই জুলাই আন্দোলন আমাদের না। হ্যাঁ, এটা আমরা মিডিয়াতে, সব সোশ্যাল মিডিয়াতে সবাই দেখেছে। মির্জা ফখরুল, কংরা এরা তখনই ডিনাই করেছে এটা আমাদের কোনো আন্দোলন না, ছাত্রদের। আচ্ছা, এখন আবার তারা বলে তাদের মারা গেছে। তাদের লোকজন কেউ মাঠে যায় নাই দলীয়ভাবে। তাদের ২-৪ জন সদস্য যারা নাগরিক হিসেবে, দেশের নাগরিক হিসেবে তাদের বিবেকের তাড়নায় তারা গেছে। এরকম ২-৪ জনকে আমি চিনি। ২-৪ জন দলের ২-৪ জনকে আমি চিনি। আবার এমনও আছে, আমি অনেককে ডাকছি ফোনে যে ভাই চলো মাঠে যাই, বলে না ভাই আমাদের কেন্দ্রের আদেশ নাই, কেন্দ্রের আদেশ ছিল না। আর এখন বলে যে ওরা নাকি মাঠে ছিল। তো যাই হোক, এটা তো যাদের লজ্জা শরম নাই আর যারা লুটেরা, চোর বাটপার, তারা তো বলবেই। তাদেরকে সত্য মিথ্যা কোনো ব্যাপার না তাদের কাছে। যখন যা ইচ্ছা, যেটা প্রয়োজন সেটাই তারা বলে দেয় প্রয়োজনে। এরা লোভী, এদের নীতি নাই, চরিত্র নাই। আওয়ামী লীগ বিএনপি একই জিনিস। এই 19.5 আর 20 না, 19.5 আর 20। এই তো যাই হোক, তো এই যে রক্ত দিল, 35,000 পঙ্গু হলো, যারা পঙ্গু হলো তাদের জীবনটাই তো বরবাদ হয়ে গেছে ভাই। তাদের চোখ নাই, হাত নাই, পা নাই, মাথার খুলি নাই। তো এই যে এত বড় একটা ত্যাগের বিনিময়ে আমরা এই ভারতের আধিপত্যবাদকে ভেঙে দিলাম, ভারতের এজেন্ট হাসিনাকে এই দেশ থেকে হটাইলাম, আওয়ামী লীগকে এই দেশ থেকে হটাইলাম। আর তার বিনিময়ে এখন সিসা সালাউদ্দিন বলতেছে যে কি জুলাই আবার কি। মানে কত বড় মেইমান মির্জাফর, কত বড় বেয়াদব। শহীদের রক্তের সাথে সে বেয়াদবি করছে। সে তো এই দেশের শত্রু, ভারতের লালন পালন অ্যান্ড ওয়েল ট্রেন্ড এজেন্ট সে। তারেক রহমানের তো উচিত ছিল সবার আগে তাকে বাদ দেওয়া। সে কিভাবে সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে জায়গা করে নিয়েছে। দলের মনে হয় এখন সে সেকেন্ড পার্সন, দলের এখন সে সেকেন্ড পার্সন। ওই মির্জা ফখরুল সাহেবের ভূমিকাই নাই। সে এই ইলেকশনের আগে থেকেই সে দলের নেতৃত্বে চলে আসছে। কিভাবে আসলো, কে আনলো তাকে? সব রয়ের কাজ। আর এটাও তো আমরা শুনেছি, সবাই শুনেছে। তো দস্তখত দিয়ে আসছে দেশে, তারেক রহমান সাহেব দস্তখত দিয়ে দেশে আসছেন, এটা আমরা শুনেছি। এবং তার প্রমাণ তো দেখতে পাচ্ছি, আমরা। দেখেন, আসতে না আসতেই এই যে জুলাই হত্যার বিচার আইসিটিতে হচ্ছে, দিল চিফ প্রসিকিউটরকে সরায়। যে চিফ প্রসিকিউটর আর কেউ চ্যালেঞ্জটা নিচ্ছিল না ওই সময়, আইন উপদেষ্টা কে ছিলেন, এই যে প্রফেসর আসিফ নজরুল। ও নিজেই তো বলেছেন যে আর কেউ তো চ্যালেঞ্জটা নিতে আসে নাই আগে। এই চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল, সে এগিয়ে আসছে। এবং সে দিন রাত কমপক্ষে 18 ঘন্টা করে কাজ করেছে তারা। আমি জানি, আমি তো আইসিটিতে গিয়েছি, বহুবার গিয়েছি। আমি, আমার বন্ধু কর্নেল হাসিন এবং অন্যান্য অফিসারও গিয়েছি। তো আমরা দেখেছি তারা শুক্র নাই, শনি নাই, গড়ে তারা প্রথম 1 বছর 18 ঘন্টা কাজ করে তারা সবকিছু গুছায় আছে। তারা লাঞ্চ খাওয়ার টাইম পাইত না। তো এই যে একটা অভিজ্ঞ, দক্ষ এবং কঠিন সৎ একটা লোককে চিফ প্রসিকিউটরের পদ থেকে সরাই দিল, এটা লক্ষণ কি? তারপরে আমরা দেখতে পাচ্ছি এ ছাড়া পায়, ও ছাড়া পায়, এর জামিনের প্রসেস করে, ওটা করে, সেটা করে। কেন? ওয়াই? মানে দেশটা তো সেই আবার মাফিয়াদের হাতেই পড়ে গেছে। এই যে অ্যাটর্নি জেনারেল সাহেব ছিলেন, উনি পদে থেকেই নির্বাচন করলেন। এটা কিভাবে হয় বলে? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আবার দেখেন আইনমন্ত্রী হয়ে গেছেন, গভর্নরকে সরাই দিল। আসলে যেই গভর্নর পুরা ইকোনমিটাকে ধরে রেখেছিল, ব্যাংকিং সেক্টরটাকে ধরে রেখেছিল, এটা ডিজাস্টার হইল। ইউনূস সাহেব এবং এই এইচ মনসুর সাহেব মিলে এরা এই ডলার প্রাইস কন্টেইন করে রাখছে, নাহলে এটা 200-তে চলে যেত। তো সেইখানে ইকোনমিটাকে কোনোরকম ঠেক দিয়ে রাখছে তারা। আর সেই অভিজ্ঞ লোকটাকে এসেই ফটাফট ডাফার ক্লাস 1 না ডাফার ক্লাস 7, এদের মাথায় কি বুঝি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর ওবায়দুল, মানে তারেক রহমানের মানে চোখে এই হচ্ছে যোগ্য বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক, এই হচ্ছে যোগ্য। এবং দেখেন মেট্রো রেলের এমডি ইজ এ ভেরি হাইলি এক্সপেরিয়েন্স ম্যান, তাকে সরাইয়া দিল। তারপর দুদক মনে হয় সরাইয়া দিল, বা দুদকের চেয়ারম্যান সে নিজের থেকে সরে গেল। তো ইভেন আরো কয়েকটা জায়গায় যেগুলো আমরা এখনো জানি না।
তো এইটা কি রাষ্ট্র পরিচালনার, সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার লক্ষণ? এই জ্ঞান নিয়ে রাষ্ট্র পরিচালনা হবে? আরে ভাই, রাষ্ট্রের স্বার্থে রাষ্ট্র পরিচালনার জন্য দলীয় লোক নিয়োগ দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। সবচেয়ে যোগ্যতম, দক্ষ, সৎ, এক্সপার্ট লোকটাকে পদায়ন করতে হবে রাষ্ট্রের প্রত্যেকটি সিটি কর্পোরেশনে, প্রত্যেকটা উপজেলা সিটি পরিষদে, প্রত্যেকটা কর্পোরেশন, পৌরসভায়, সব জায়গায় প্রশাসক নিয়োগ পৌরসভায়, দিচ্ছে। হ্যাঁ, প্রশাসক নিয়োগ দিচ্ছে। এই যে প্রশাসক নিয়োগ দিল, তাদের যোগ্যতা কি? একজন তো বিএনপি করে। ম্যাট্রিক পাস না, একজন ম্যাট্রিক পাস না। ইজ ইট দ্য কোয়ালিফিকেশন? এটা কি যোগ্যতা হতে পারে? আর তারেক সাহেব এইভাবে এই চোট চামার দিয়ে আপনি দেশ চালাবেন? এতই সোজা রাষ্ট্র চালানো? তারেক সাহেবের নিজেরও তো রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা নাই। সেই জায়গায় কি তার একটু সচেতন হওয়া উচিত ছিল না, যে আমি তো আগে এমপি ছিলাম না, আমি কোথাও কোনো গভর্নমেন্টের চাকরিও করি নাই, আমার প্রশাসন সম্পর্কে অভিজ্ঞতা নাই, তাহলে আমার কি করা উচিত? ভালো লোকগুলাকে টানা উচিত। আমার নাই, কিন্তু আমার রাষ্ট্র যদি চালাতে হয়, চোর বাটপাট দিয়ে চালাবেন, চান্দাবাজ দিয়ে চালাবেন, চাঁদাবাজ দিয়ে চালাবেন? চান্দাবাজ দিয়ে কেন? এই চান্দাবাজ একটা দিছে কি, কি বানাইলো, কি মন্ত্রী, সড়ক হলো। আচ্ছা, সে পয়লাই একটা ক্যাচাল তুললো, চাঁদা, সমঝোতার চান্দা বইলা। হোয়াট ইজ দিস ননসেন্স? মানে কোন দেশে, মানে অশিক্ষিত মূর্খরা দেশ চালাচ্ছে, সিটে বসায় দিছে সবগুলাকে, যে দিক দিয়ে পারো লুটেপুটে খাও। লুটেপুটে খাওয়ার ধান্দা করলে মানুষ, আরে আওয়ামী লীগের তো পিটায়া ওই পারে পাঠাইছে, এই বিএনপিকে কোন পারে পাঠাবে? কোনো পার তো জায়গা পাবে না। নেতা কয়েকটা হয়তো জায়গা পাবে, বাকিগুলো তো বঙ্গোপসাগরে পড়বে, বঙ্গোপসাগরে নিয়ে ফেলাবে। লাকড়ির চলা দিয়ে যখন বাড়ি শুরু করবে মানুষ, তখন বুঝবে। আর মানুষ সেই 2005 সালের থিওরিতে তারা বসে আছে, 5-6 যখন রাজত্ব করে গেছে তারা। তো এই 20-21 বছর পরে মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়েছে, ভোটারের পরিবর্তন হয়েছে, মানুষ দেখতে শিখেছে, বুঝতে শিখেছে, সোশ্যাল মিডিয়ার একটা ইনফ্লুয়েন্স আছে, মানুষ আগের চেয়ে রাজনৈতিকভাবে অনেক সচেতন। আর ইয়াং জেনারেশনের ভোটার হচ্ছে প্রায় 30%, 1/3 অফ দি ভোটার্স। তো ইয়াং জেনারেশন তো ছেড়ে দিবে না দেশ। এখন পান দোকানদারও কিন্তু পলিটিক্যাল অ্যানালাইসিস ভালোভাবে করতে পারে, হ্যাঁ, কিন্তু আমার নেতারা পারে না। সমস্যাটা হচ্ছে এইখানে। আচ্ছা, নেতারা পারবে কেমনে? ওই ভারত মায়ের গিয়া ভোগ দিছে, ওখানে ভোগ দিছে, দেবীর ইয়েতে, বেদিতে ভোগ দিছে, আর ভাবছে ভারত তাদের টিকায় রাখবে। আরে হাসিনা শেখ পুরা রাষ্ট্রযন্ত্র তার পুরা হাতে নিয়ে টিকে থাকতে পারে নাই, আল্লাহর দয়ায় দুধের বাচ্চারা তুরি মেরে উড়ায় দিছে। আর তোমরা কি আওয়ামী লীগের চেয়ে বেশি এক্সপার্ট? নট এট অল। বিএনপি কখনোই আওয়ামী লীগের মতো অ্যাগ্রেসিভ বা ফেরোসাস হতে পারবে না। তাহলে কোন ভরসায়, কোন আশায়? আর যে ভোটে যে আসলো, ভাই ভালো কথা, যেভাবেই আসছো, ভোটটা যে 100% চুরি করে আসছে, এটা তো এখন প্রতিটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, অলিতে গলিতে সবাই জানে। প্রথম এক সপ্তাহ অনেকের ডাউট ছিল, বিএনপির নেতারা কি জানে না? তারেক রহমান সাহেব নিজে কি জানেন না? শীষা সালাউদ্দিন জানেন না? জামাত জানে না? সবাই জানে যে ভোটটা কিভাবে উল্টায় ফেলা হয়েছে। জামাত 196 থেকে 203টার সিট থাকতো, বাদ দিলাম 96-203, 190টার উপরে তো কনফার্ম। তাহলে গভর্নমেন্ট তারা ফর্ম করতো, সেইখানে বাইরের ইন্ধনে এবং দেশের রাষ্ট্রযন্ত্রের যে হাসিনার রেখে যাওয়া চক্র আছে, এই চক্র এবং উপদেষ্টা মণ্ডলীর মধ্যেও 2-4টা সাড়ে শয়তান আছে, এদের যেতে পুরা জাতিকে একটা ঠক দিছে। কি দরকার ছিল? আর তারেক রহমান সাহেব নিজেও তো জানতেন, বিএনপির সিনিয়র নেতারাও জানতো যে এবার তারা 40 থেকে 70টা সিট পাবে বা 80টা পাবে বড়জোর। ফাইন, আপনি থাকতেন এইভাবে। আপনি কি দরকার ছিল? আপনার দেশপ্রেম কোথায়? তার মানে আপনার দেশপ্রেম নাই, আপনি অসততার আশ্রয় নিয়েছেন। আপনি টোপ গিললেন কেন? রয়ের টোপ গিললেন কেন? আপনি বাইরের প্রেসক্রিপশনের টোপটা গিললেন কেন? আপনার দেশপ্রেম কোথায় তাহলে? আপনি শহীদ রাষ্ট্রপতির ছেলে, জিয়ার ছেলে, আপনি ম্যাডাম খালেদা জিয়ার ছেলে, আপনার রক্ত তো এইভাবে কথা বলার কথা না, এইরকম কাজ করার কথা না কোনোভাবেই। তাহলে এতটা মেরুদণ্ডহীন হলে রাষ্ট্র চালাবে কিভাবে? এটা কোনোভাবেই সম্ভব। আচ্ছা ফাইন, ভালো কথা, বিরোধী দল মেনে নিয়েছে যে দেশে আর আমরা অরাজকতা চাই না, স্থিতিশীল অবস্থায় আসুক দেশটা, সামনের দিকে আগাবো। বিরোধী দল মেনে নিয়েছে এবং তারা সংসদে গিয়েছে, শপথ নিয়েছে। তো এখন আপনি তো নিজে জানেন যে আপনি চুরি করে আসছেন, আপনার মাথায় কি একটুও মাল নাই
যে আমি চেষ্টা করি, যেহেতু সুযোগটা পাইছি, চেষ্টা করি আমি দেশটাকে ভালোভাবে চালাইতে, যাতে আগামীতে আমি কনফার্ম নিজে একাই বিএনপি জিতে আসতে পারি। সেই কাজটা তো করা উচিত ছিল। সেটা না করে গদিতে বইসেই জাস্ট ওয়ান টাইম যা পারি খেয়ে নেই, বিদেশে চলে যাবো, এতে তো ধ্যান ধারণা এটাই যে ওয়ান টাইম যা পারি নিয়ে যাবো। এস আলমের টাকায়, এস আলমের গাড়িতে করে উনি আবার পেকুয়া কক্সবাজার যান, এই শীর্ষা সালাউদ্দিন। তো যে এস আলম এই দেশ থেকে লক্ষ কোটি টাকা লুট করে নিয়ে গেছে। আবার শুনলাম এবং আমরা গভর্নর মুস্তাকুর রহমানও নাকি আসালামের লোক। এস আলমের লোক, তারই লোক। আরেকটা ঋণ খেলাপিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে বসাইছে। এখন কোনো দেশ যদি বেঁকে বসে যে আমরা এলসি অনার করব না, তাহলে ব্যবসাপাতি কোথায় থাকবে? দেশের ইকোনমি চাকা ঘুরবে কিভাবে? আন্তর্জাতিক রাজনীতির একটা গ্রাউন্ডে জামাত ইসলামী তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। বিশেষ করে বিএনপির মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে, বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। দর্শক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জামাতের কিছু সাপরিগিরির কারণে ধরাটা জামাত খেয়েছে, কিন্তু বিএনপি প্রচন্ড ভয় পেয়েছিল। দর্শক, চীনের অর্থায়নে আমিরে জামাতের মাধ্যমে, আমিরে জামাতের নির্বাচনী এলাকায় যেভাবে গরিব ও দুস্থদের জন্য ফুড প্যাক বিতরণ করা হয়েছিল, কথা বলছি সেই বিষয়টা নিয়ে। দেখেন, এটা খুবই ইন্টারেস্টিং এবং আমি আগেই বলেছিলাম যে এটা বিরল। এরকম এক্সাম্পল খুব কম পাওয়া যায় যে কোনো একটা বন্ধু রাষ্ট্রের রাষ্ট্রদূত তিনি বিরোধী দলীয় নেতার সাথে কোলাকুলি করেন এবং তাকে সাথে নিয়ে জনগণের জন্য উপহার সামগ্রী বিতরণ করেন। এটা ডেফিনেটলি এক্সেপশনাল এবং এর তাৎপর্য অনেক। আমি এটার সাথে ইরান ইউএস যুদ্ধ এবং যদি ইউএস ফল করে এবং চাইনিজ কারেন্সি যদি রাইজ করে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড কমার্সে, তাহলে কি হতে পারে, কি এগুলো কেন্দ্রিক অনেক বিষয় আমি কানেক্ট করেছিলাম। জামাতের মাধ্যমে চীনের অর্থায়নে কার্যক্রম করানো, এটা কিন্তু হয় না। কোনো একটা দেশের রাষ্ট্রীয় কোনো অনুদান এটা এই দেশের সরকারের মাধ্যমে করা হয়, এটাই প্র্যাকটিস। যেমন ভারত, এটা একসময় সৌদি আরব করতো অনেক আগে। এখন সৌদি আরব জামাত এটা ধর্মীয় একটা আত্মিক সম্পর্ক ছিল। যখন সৌদি বাদশারা ইমানদার ছিলেন তখনকার একটা বিষয় ছিল যে সৌদি আরব তাদের কোরবানির গোস্ত, দুম্বার গোস্ত, উটের গোস্ত, কিছু জাকাতের টাকা, এগুলো সরাসরি জামাত ইসলামের মাধ্যমে বন্টন করত। এটা পিওর রিলিজিয়াস বিষয়। যখন সৌদি আরবের বাদশারা ইমানদার ছিলেন, এখনকার সৌদি বাদশারা হচ্ছে ফাসেক, ইহুদিদের দালাল এবং একদম এদের ইমান নাই, লোক দেখানো মুসলমান। এখন স্বাভাবিকভাবে তারা ওই ধর্মীয় টানটার ফিল করেন না, এখন এটা নাই। এখন এটা সরকারের মাধ্যমে। এই যে খেজুর টেজুরের যে দুম্বার গোস্ত হাসানাত আব্দুল্লাহর মাধ্যমে যেটা শুনেছেন, যেটা সরকারের মাধ্যমে বন্টন করা, ওইটা একসময় জামাতের মাধ্যমে বন্টন করা হতো। 90 দশকের কথা। জামাতের জেলা আমিররা এগুলো পেত, তারা পৌঁছে দিত। সম্ভবত আমি নিজেও খেয়েছি, আমার যতদূর মনে পড়ে, একদম ছোটকালে। তো দর্শক, চীনের সাথে তো আর জামাতের কোনো ধর্মীয় টান নাই। চীনের রাষ্ট্রীয় কোনো দান অনুদান এটা জামাতের মাধ্যমে কেন বন্টন করবে? এটা স্বাভাবিক ছিল না। এটা জামাতেরও একটা অর্জন যে জামাত এই কাজটা চীনের মাধ্যমে করাতে পেরেছে। চীনের সাথে জামাতের যে যোগাযোগ সম্পর্ক, যদিও চীনের সাথে সম্পর্ক রাখতে গিয়ে যুক্তরাষ্ট্র জামাতের হাত ছেড়ে দিয়ে গেছে, যার ফলে জামাতের ক্ষমতা ছুটে গিয়েছে বা ক্ষমতায় আসতে পারেনি, সম্ভাবনা ছিল। যেহেতু এটা হয়ে গেছে, নির্বাচন পরবর্তী সময়ে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে এটা জামাতের একটা বড় অর্জন বটে। জামাত কোন লেভেলের ডিপ্লোমেসি অপারেট করলে চীন কনভিন্স হয় যে ঠিক আছে, চীনের রাষ্ট্রদূত সরাসরি কোলাকুলি করে উপস্থিত থেকে জামাতের মাধ্যমে তাদের অনুদান প্রদান করবে, সরকারের মাধ্যমে না। এটা কিন্তু নর্মালি সরকারের মাধ্যমে করা হয়। এখন এই বিষয়টা প্রচারও হয়েছে, ভালো সাড়া জাগিয়েছে এবং যারা উপহার নিয়েছে তারা সবাই বা বাংলাদেশ জেনেছে এটাই যে জামাত দিয়েছে। স্বাভাবিকভাবে চীন কেন, এখানে ডোনাল্ড ট্রাম্প থাকলেও আমিরে জামাত থাকলে সেখানে জামাত দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প তো আর এগুলো দিতে আসবেন না। এটা স্বাভাবিক পারসেপশন। যার ফলে যারা উপহার সামগ্রী নিয়েছে গরিব মানুষ, তারাও বলেছে এত একসাথে এত পরিমাণ উপহার কোনোদিন পাইনি, জামাত দিয়েছে, আল্লাহ জামাতকে ক্ষমতায় আনুক। জামাতের প্রশংসায় পঞ্চমুখ যারা এই উপহার নিয়েছে বা ঈদ সামগ্রী বা ইফতার সামগ্রী যা নিয়েছে, তাদের কথা একটাই যে জামাত মহান কাজ করেছে, আমির জামাত এখানে গ্লোরিফাই হয়েছে।
এখন এই বিষয়টা নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করেছে, এটা নিয়ে একটা ধোঁয়াশা আছে। আমার এই আলোচনা সবকিছু ক্লারিফাই হবে। বিএনপি দেখেছে যে এটা তো দৃষ্টিকটু, যে রাষ্ট্রের মাধ্যমে, সরকারের মাধ্যমে যেটা বিতরণ করবে সেটা বিরোধী দলের মাধ্যমে বিতরণ করছে, ভেজাল তো লেগে গেছে। বিএনপি তারপর নড়ে চড়ে বসেছে। তারপরে বিএনপি জামাতের বিরুদ্ধে প্রোপাগান্ডা শুরু করে দিয়েছে। কি, এই যে চীনের অর্থায়ন, মানে চীনের অনুদান জামাতের নাম দিয়ে বিতরণ, এইভাবে প্রচারণা চালানো শুরু করলো বিএনপিপন্থী মিডিয়া, ঝাঁপিয়ে পড়েছে কার্যত। এবং এর মধ্যে জামাতের কিছু ত্রুটি ছিল। আপনারা জানেন যে জামাতের যারা মিডিয়া বিভাগ চালায় তারা A to Z ধৈঞ্চা, স্টুপিড টাইপের কিছু লোককে ওখানে বসিয়ে দিয়েছে, যাদের বেসিক নাই, কিচ্ছু বোঝে না। নির্বাচনে জামাতের যে ফলাফল, আর অনেক ভালো ফলাফল হতো, এই মিডিয়া বিভাগের দুর্বলতার কারণে হয়নি। মিডিয়ার সামনে দাঁড়ালে যাদের দেখলে মনে হয় যেন ঘুমায়, এরা হচ্ছে মিডিয়া বিভাগের হর্তাকর্তা। এবং যারা ফেসবুকের অ্যালগোরিদম, ফেসবুক ইউটিউবের এই সিস্টেমগুলোই বোঝে না, তাদেরকে দিয়েছে জামাতের ফেসবুক পেজ চালাতে। তো এই গর্ধবগুলো জামাতের এই বিরাট আন্তর্জাতিক অর্জন এরা নষ্ট করে দিয়েছে। কিভাবে? এরা ফেসবুকে একটু কৌশলী ক্যাপশন দিলেই হতো। জামাতের ফেসবুক পেজের এডমিনরা এত বড় স্টুপিড, দেখেন এমন কোনো পোস্ট নাই, এমনকি আমির জামাতের পোস্ট সহ এমন কোনো পোস্ট নাই যে বারবার এডিট করতে না হয়। মানে একটা পোস্ট কিভাবে লিখতে হবে এটাও জানেন না। হ্যাঁ, স্বাভাবিক, কারণ এই কাজে যারা আছেন তারা এই বিষয়ে দক্ষ না। জামাত বুঝেই না যে কোন কাজ কার মাধ্যমে করাতে হবে। এখানে বুয়েট ইঞ্জিনিয়ারদের বসিয়েছে। এটা নিয়ে আলাদা আলোচনা করতে হবে। এই যে জামাতের প্রথমে যেটা লেখা জামাত ইসলামীর পক্ষ থেকে, এইভাবেই অনেকে প্রচার করেছে, এইটা বিএনপি কাজে লাগিয়েছে। কিন্তু আমির জামাত কিন্তু বক্তব্য ঠিক দিয়েছেন। আমির জামাত স্পষ্ট করে বলেছেন যেখানে একটা টাকাও বাংলাদেশের না, পুরোটাই চীনের অর্থায়নে জনগণের জন্য দেওয়া হচ্ছে। জাস্ট জামাতকে সাথে রেখেছে, এটাই জামাতের একটা অর্জন ছিল। এটা বর্তমান গ্লোবাল পার্সপেক্টিভে একটা বড় অর্জন। কিন্তু জামাতের পিআর টিম যারা, তারা এটাকে অনেকে জামাতের বলে প্রচার করে বেকায়দায় পড়েছে। যদিও এটা যতটা না মিস্টেক, তার চাইতে বড় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। কারণ প্রথমে যেটা লিখেছিল যে জামাত চীনের যৌথ উদ্যোগে, এটা না লিখলেই ভালো হতো। তারপরে জামাত চীন যৌথ উদ্যোগেও লেখা যায়। কেন লেখা যায়? যে টাকা দিয়েছে চীন, আয়োজন করেছে জামাত, এটা নিয়ে কথা না বললেও হতো। যাই হোক, তারপরও যেহেতু এটা আন্তর্জাতিক রাজনীতির একটা খেলা, যে চীন জামাতের মাধ্যমে অনুদান দেয়, এটা দেওয়ার কথা সরকারের মাধ্যমে, এতে তাদের মাথা খারাপ হয়ে গেছে। এরপরে বিএনপি দৌড়দৌড়ি শুরু করেছে, যার ফলে বিএনপি উল্টোপাল্টা এমন কোনো, মানে সরাসরি চীনের এম্বাসির সাথে যোগাযোগ করেছে, তাদেরকে চাপ দিয়েছে যে আপনারা তো একটা বিভ্রান্তি সৃষ্টি করেছেন, এইভাবে কেন করবেন। এরপরে চাইনিজ এম্বাসি অব দি পিপলস রিপাবলিক অফ চায়না ইন বাংলাদেশ, তারা স্টেটমেন্ট দিতে বাধ্য হয়েছে। কোনো সমস্যা নেই, আমরা সরকারের সাথে কাজ করি, নির্বাচিত সরকারের মাধ্যমে কাজ করব, জামাতের সাথে নয়। দেখছেন, বিএনপি এই স্টেটমেন্ট দিতে বাধ্য করেছে, কিন্তু জামাতের অর্জন বড় ছিল। তো জামাতের এই ফেসবুক পেজের কিছু দুর্বলতা, এটা না থাকলে বিএনপি এভাবে চাপ প্রয়োগ করতে পারতো না। কারণ চাইনিজ এম্বাসি স্পষ্টভাবে উল্লেখ করতে বাধ্য হয়েছে সোশ্যাল মিডিয়ার কিছু কন্টেন্টের কারণে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট গুলো কিন্তু জামাতের পিআর টিমের ভুল। বুঝতে পারছেন যে আন্তর্জাতিক রাজনীতিতে জামাতের বিরল অর্জন, এটা এই অযোগ্য মিডিয়া টিম কিভাবে খেয়ে দিয়েছে। হ্যাঁ, খেয়ে দিয়েছে বিএনপি, কিন্তু খাওয়ার সুযোগটা কিভাবে পেয়েছে, এই সুযোগটা তো পাওয়ার কথা না। বরং এটাকে যদি একদম সূক্ষ্মভাবে, এটা বোঝা দরকার যে এটা একটা বন্ধু রাষ্ট্র দ্বারা এটা দিচ্ছে, এটাকে যেন তেন ক্যাপশন দিলে হবে না, অত্যন্ত সূক্ষ্মভাবে প্রচার করতে হবে। আর আমির জামাতের বক্তব্য ঠিক ছিল, তিনি ফুল ক্রেডিট চায়নাকে দিয়েছেন। জাস্ট ফেসবুক পেজের এই বিভ্রান্তিটা যদি না থাকতো, বা এই সোশ্যাল মিডিয়া কন্টেন্টের, তাহলে চাইনিজ এম্বাসি এ ধরনের বক্তব্য বিবৃতি দিত না। এবং এর ফলে একটা আলটিমেট ফল আমরা দেখতে পাচ্ছি যে সামনে সরকারের বাইরে বিরোধী দলের সাথে কোঅপারেট করে এভাবে চায়নার কোনো অনুদান বা চাইনিজ এম্বাসি কোনো কাজ করবে বলে মনে হচ্ছে না। জামাতের মিডিয়া টিম কি করেছে দেখেছেন?